ভারতবর্ষ পশ্চিমবঙ্গের একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কঠিন সময়টা কি এটা আমাদের আর প্রকৃতি করে বোঝাতে হবে না। কঠিন সময় কি যেটা আমরা পথে ঘাটে বাজারে হাটে চলাফেরার মধ্যেই বুঝতে পারি। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আগে যারা উচ্চ মধ্যবিত্ত বলে অহংকার করতেন তারা আজকাল উচ্চ মধ্যবিত্ত অহংকার করতে পারছেন না। তারা ধীরে ধীরে নিম্ন মধ্যবিত্ত হওয়ার আশঙ্কায় দিচ্ছে, কিন্তু তাদের ওই যে গরিমা সেই লজ্জা থেকে বেরিয়ে তারা কিন্তু সমাধানের পথ বুঝতে পারছেন না। আমরা সকলেই বলতে পারেন, হ্যাঁ মশাই আমার তো বাজারে যা জিনিসপত্র কিনি পকেটে টাকা নেই, আগে আমি চা খেতাম এখন সেটা খাই না, কমিয়ে দিয়েছি, এসব তো বুঝলাম, কিন্তু সমাধান এই সমাধানটা কি এটা বোঝার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত অনবরত মানুষের সঙ্গে বাক্যালাপ করতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয় এবং তার সমাধানের সূত্র খুঁজে বার করতে হয়। এই সমাধানের সূত্র খুঁজে বার করতে গেলে আমাদের একটু অতীত ইতিহাসকে জানতে হয়। আজকে যে সন্তান জন্মগ্রহণ করছে সে যদি তার বাবা মা ঠাকুরদা তারা কিভাবে জীবন যাপন করেছেন সেটা না জানেন, তবে সে কখনোই কিন্তু ভবিষ্যৎ জীবনে তার জীবনকে সংগত করতে পারেন না। এই ইতিহাস আমরা বারে বারে ভুলে যাই, আমাদের ভুলিয়ে দেওয়া হয়। যে সমস্ত মাধ্যম যার মাধ্যমে আমরা জানতে পারি, আমরা কিভাবে জানতে পারি? আমরা বই পড়ে জানতে পারি, ইতিহাস পড়ে জানতে পারি, আমরা পত্র পত্রিকা পড়ে জানতে পারি। এখন তো হয়ে গেছে ইলেকট্রনিক মিডিয়ার যুগ। বাড়িতে গিয়ে চুপ করে আমি নক করালাম, বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন খবর আসছে। কিন্তু একবারও কি আমরা ভেবে দেখেছি যে সংবাদটা আমাদের কাছে পরিবেশন করা হচ্ছে, যে তথ্যটা আমাদের কাছে পরিবেশন করা হচ্ছে, সেটা কি আমাদের পক্ষে আমাদের জনজীবনের সমস্যা সমাধানের কোনো কিছু হাজির করা হচ্ছে? আমার বাংলার মায়েরা মধ্যবিত্ত ঘরের মানুষও সারাদিন কাজকর্ম সেরে এসে টেলিভিশন যখন খোলেন তখন তারা বিভিন্ন সিরিয়ালের মধ্য দিয়ে যা দেখেন তা হচ্ছে মধ্যযুগীয় কুসংস্কার, পারিবারিক ঝগড়া, শ্বশুর বৌমার ঝগড়া, এসবই বর্তমানে সিরিয়ালের উপযোগ্য হয়ে আছে। আপনাকে ক্রমশ ক্রমশ অন্ধকারের আবর্তে ঘুরিয়ে তোলা হচ্ছে। এখন কি আওয়াজ তোলা হচ্ছে? এখন আওয়াজ তোলা হচ্ছে ভারতবর্ষের মানুষ যখন সংকটে পড়ে আছে, বেকারিত্ব চূড়ান্ত, স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ নেই, সেই সময় বলা হচ্ছে ওহো তোমরা বুঝতে পারছো না আজকে হিন্দুরা সংকটে আছে, তুমি খেতে পারছো কি পাচ্ছ না এটা বড় কথা নয়, আজকে বড় কথা তোমার ধর্ম সংকটে পড়েছে। আমার গতকালই আমার এক বন্ধু বলছিলেন তুমি কেন বলছো হিন্দুরা সংকটে নেই? আমি বললাম দেখো ভারতবর্ষের বুকে মোগল সুলতান এরা 500 বছর রাজত্ব করেছে, তারপর ইংরেজ রাজত্ব করেছে প্রায় 200 বছর। ওই হিন্দুরা তো সংকটে ছিল না, হঠাৎ মোদী ক্ষমতায় আসার পর হিন্দুরা সংকটে পড়ে গেছে। 500 বছর একটানা যদি মোগল সাম্রাজ্য থেকে থাকে তখনও হিন্দুরা যদি তাদের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বেঁচে থাকতে পেরে থাকে, আজকে হঠাৎ সংকটের কথা আসছে কেন? আমাদের এইটাই উপলব্ধি করতে হবে। এটা উপলব্ধি করার জন্য আমরা যদি একটু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে বুঝে দেখি, যা আমরা অনেকেই জানি, কিন্তু এই যে বাচ্চারা সামনে বসে আছে তারা ভারতবর্ষের ইতিহাস জানেন না, তাদের জানতে দেওয়া হয় না। এরা যখন যুবক হবে তখন এদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আজকে তুমি নিবৃত, তার কারণ তুমি তো ব্রহ্মার মস্তক থেকে বেরোনি, তুমি তো ব্রহ্মার পায়ের থেকে বেরিয়েছো, তোমার কাজ হচ্ছে মাটির কাছে লেগে থাকা, তুমি উৎপাদন করছো, তুমি তোমার শ্রম দিয়ে ফসল উৎপাদন করছো, তোমার শ্রম দিয়ে তুমি বড় বড় ইমারত তৈরি করছো, কিন্তু তুমি আমার পায়ের তলায় থাকবে তার কারণ আমি ব্রহ্মার মাথা থেকে বেরিয়েছি। এই ধারণাটা খারাপ দিলেন। এই ধারণা আপনি যদি বলেন বেদ উপনিষদ রামায়ণ মহাভারত কোথাও পাবেন না। যদি রামায়ণ মহাভারতকে আপনি পুরাণ কাহিনী না ভেবে ইতিহাসই ভাবেন, যদিও সেটা ইতিহাস নয় পুরাণ কাহিনী, কবির কল্পনায়। রবীন্দ্রনাথ বলেছিলেন আমার কল্পনায় আছে রাম, আমার কল্পনায় সবুজ হয়ে যায় নীল। এই কল্পনায় তোমাকে ঢুকিয়ে
ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের একটু ভাবতে হবে যে আমরা প্রথম স্বাধীনতার সংগ্রামটা কবে শুরু করলাম। ভারতবর্ষের প্রথম স্বাধীনতার সংগ্রাম বা বলতে পারি আমাদের পরাধীনতা এসেছিল এই এখান থেকে খানিকটা দূরেই পলাশীর প্রান্তরে, যখন সিরাজউদ্দৌলা নবাব হন, তিনি ভারতীয়, তিনি ভারতবর্ষের ভূখণ্ড, ভারতবর্ষের সম্পদ রক্ষা করার জন্য লড়াই করছিলেন। সেই সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীর প্রধান যিনি ছিলেন সেই ভদ্রলোক কিন্তু হিন্দু, মোহনলাল বীরবদন হিন্দু। যিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি মির্জাফর মুসলমান, জগৎ শেখ হিন্দু। সিরাজউদ্দৌলার কাছে প্রথম যখন পরাজয় হলো, ইংরেজরা ভারতবর্ষে এলেন কি জন্য? ব্যবসা করতে। আপনাদের মনে থাকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন যেমন অনেক কোম্পানি দেখছেন, বিটিআর কোম্পানি, ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আদানির কোম্পানি, আম্বানির কোম্পানি, জিও, যাতে আপনি এখন টেলিভিশন মোবাইল দেখছেন, এই কোম্পানি ভারতবর্ষে এসেছিল ব্যবসা করতে। কেন ব্যবসা করতে এসেছিল অত সুদূর প্রান্ত থেকে? তারা ব্যবসা করতে এসেছিল তার কারণ তারা দেখেছিল যে ভারতবর্ষের শ্রমিক কৃষক তারা এত গুণমানের জিনিস উৎপাদন করতে পারে যে জিনিসের চাহিদা বিশ্বের বিভিন্ন বাজারে আছে। কথায় আছে, আমাদের ঢাকার নবাবের কাছে তার মেয়ে হাজির হয়েছিলেন মসলিন পরে, 7 পাকের মসলিন পরে। নবাব তার মেয়েটিকে তাকিয়ে দেখতে পারেননি, বলেছিলেন তুমি এখান থেকে চলে যাও। নবাবের মনে হচ্ছিল তার মেয়ে তার সামনে হাজির হয়েছে উলঙ্গ হয়ে। মেয়ে বলছে আমি উলঙ্গ নই, আমি মসলিন জড়িয়ে আছি। এত সূক্ষ্ম কাজ ছিল আমাদের দেশের তন্তু বাইরে। আমাদের দেশের কামার কুমোর এরা কারা? এই কামার কুমোরটাই তো ওরা বলে দেয় শেডুল কাস্ট, শেডুল ট্রাইব। তুমি অন্য, তুমি গ্রামে থাকো, তুমি জঙ্গলে যাও, তোমার আমার সাথে বসবার অধিকার নেই। আমি নিদান দিয়েছি ব্রাহ্মণ, তোমার বিবাহের সময় আমি মন্ত্র করলে তোমার বিবাহ হবে, আমি মন্ত্র করলে তোমার পিতা মাতা স্বর্গে যাবে, আমি মন্ত্র করে দিলে তবেই তুমি সূত্র হবে। মনোবাদ অত্যন্ত সাংঘাতিক কথা বলে, যাকে আমরা বলি ব্রাহ্মণ্যবাদ। বন্ধুরা যারা আছেন এগুলো বিবেচনা করবেন, এটা কোনো বিদ্বেষ নয়, এটা ঘটনা এবং ইতিহাস। তাই দেখবেন যখন বিলকিস বানু নামে একজন মহিলা, যিনি মহিলা, আমি সবাইকে বলি মানুষের জন্মের প্রক্রিয়া পৃথিবীর সর্বত্র এক পদ্ধতি, কেউ ভিন্ন পদ্ধতি দেখাতে পারবেন না সন্তান উৎপাদনের জন্য। এই যে জৈবিক প্রক্রিয়া, যার মধ্য দিয়ে মানুষের মিলনের মধ্য দিয়ে একটা নতুন জীবন সৃষ্টি হচ্ছে। আমি আমার এক বন্ধুকে বললাম, ভাই তোমার জন্মের সময় তোমার মা বাবা কি শ্রীরাম বলেছিলেন? একটু মা বাবাকে জিজ্ঞাসা করো। আরেকজনকে বললাম, তোমার জন্মের সময় কি আল্লাহু আকবার বলা হয়েছিল? একটু মা বাবাকে জিজ্ঞাসা করো। এবং এসব কথা বলছো কেন? আমি মানুষের জন্মের মুহূর্তে সবচেয়ে বড় যেটা শব্দ উচ্চারিত হয় তা হচ্ছে প্রেম এবং আবেগের কথা। আবেগ এবং প্রেমের মধ্য দিয়ে দুটি নরনারীর মিলনের মধ্য দিয়ে একটা নতুন জীবন তৈরি হয়, সে হচ্ছে মানুষ। এবং সেই মানুষ জন্মে থাকার পর সে ওই 4 পায়ে হাঁটে না, সে 2 পায়ে হাঁটে। দুটো হাত তার মুক্ত, এই মুক্ত হাত দিয়ে সে দিনে দিনে শ্রম থেকে উৎপাদন করে। রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথকে নিয়ে তো কারো কোনো বিতর্ক নেই, রবীন্দ্রনাথ তো কমিউনিস্ট ছিলেন না, রবীন্দ্রনাথ হিন্দু মুসলমানের মতো পার্থক্য করতেন না। রবীন্দ্রনাথ তিনি ব্রাহ্মণ হিসেবে তার পিতার দ্বারা পরিচিত হয়েছিলেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে গিয়ে তিনি বলেছেন, অঘোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। ওম তোমাকে তিনি বলছেন তার কবিতায়, মন্দিরে বসে কার পুজো করছো, কার ধ্যান করছো? ওখানে দেবতা নেই, যাও মাঠে, যেখানে চাষা চাষ করছে, যেখানে শ্রমিক পাথর ভাঙছে, সেখানে রয়েছে দেবতা, সেখানে পৌঁছে যাও। এই মানুষের জয়গান করেছিলেন রবি ঠাকুর। তিনি পর্যন্ত বলছেন সব সময় যে আমরা যখন জন্মাই, মানুষ যখন ভূমিষ্ঠ হয়, গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় মানুষ, সেদিন থেকে সে মানুষ মাথা উঁচু করে স্বপ্নের দিকে এগিয়ে চলে। রবীন্দ্রনাথের ভাষায় তার গতিপথে যত বাধার প্রাচীর আছে, সেই বাধার প্রাচীরকে ভেঙে এগিয়ে যায়, এটাই মানব সভ্যতা। আচ্ছা ভাবুন তো, যেখানে আমরা বক্তৃতা করছি, আজ থেকে এখানে 100 বছর আগে কি ছিল? ছিল কি এই মোড়? ছিল কি এত বড় কনস্ট্রাকশন, এত বড় বাড়ি,
কিছুই তো ছিল না। এগুলো তৈরি হলো কি করে? এগুলো তৈরি হয়েছে আমার আপনার শ্রমের দ্বারা। আজকে আমি যদি আপনাকে 1 কোটি টাকা দিয়ে বসিয়ে রাখি, এই 1 কোটি টাকার 1 পয়সা বাড়বে না যতক্ষণ না আপনি সেটাকে শ্রমিকে দিয়ে তার কাজে লাগাচ্ছেন, শ্রম যুক্ত করছেন। মানুষের শ্রম বিনা কোনো উৎপাদন হয় না। কৃষক যদি কাঁধে হাত দিয়ে বসে থাকে, ফসল উৎপাদন হবে না। শ্রমিক যদি ধর্মঘট করে, মালিকেরা তো আত্মনাদ কেন হয়? শ্রমিক তো বলছে আমি কাজ করবো না, আমার শ্রম দেবো না। তোমার আত্মনাদ কেন? মালিকের আত্মনাদ এই, শ্রমিক যদি কাজ না করে, তার শ্রম না দেয়, আমার পকেটে পয়সা আসবে না, আমার মুনাফা হবে না। তাই ভারতবর্ষে যখন ইংরেজরা ব্যবসা করতে এলেন, ব্যবসা করতে করতে তারা গোটা ভারতবর্ষে তাদের শাখা প্রশাখা বিস্তার করলেন। তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হলো, আপনারা জানেন, যাকে বলা হয় সিপাহী বিদ্রোহ। আসলে ওটা সিপাহী বিদ্রোহ নয়, ওটা ছিল কৃষকদের বিদ্রোহ। সিপাহী কারা হতেন? সিপাহী হতেন গ্রামের কৃষকের ছেলেরা। আপনারা দেখলেন না কিছুদিন আগে অগ্নিপথ না কি নামে একটা পরিকল্পনা মোদী সরকার করেছিলেন? তার বিরুদ্ধে বিদ্রোহ কারা করেছিল? আমার মতো মধ্যবিত্ত শিক্ষিত মানুষ তারা বিদ্রোহ করেননি। বিদ্রোহ করেছিল উত্তরপ্রদেশ, বিহারের গ্রামের কৃষকের ছেলেরা, যে আমরা সেনাবাহিনীতে যাই, আমরা দেশ রক্ষা করি, আমরা দেশের উৎপাদন করি, তোমরা আমাদের অসম্মানিত করছো। এই কৃষকেরা 1857 সালে যখন তারা দেখতে পেলেন যে ইংরেজ যারা এসেছে, তারা আমার বাপ ঠাকুরদার যে ফসল, আমার বাপ ঠাকুরদার তৈরি যে সম্পদ, সেই সম্পদ বাইরে নিয়ে যাচ্ছে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে সুতা কল ছিল, সেই সুতা কলের যে গুণমান, তাতে সেখানকার মানুষের মন ভরছিল না। তাই তারা আমার দেশে তন্তুবাহীদের থেকে গুণমান নিয়ে তাদের কারখানাকে বাঁচিয়ে তুলেছিল, আর আমাদের তাঁতিদের পুরো আঙুলগুলো কেটে দিয়েছিল। এই যে ইংরেজ সাম্রাজ্যবাদী শোষণ, তার বিরুদ্ধে লড়াই শুরু হলো। আমি দীর্ঘ ইতিহাসে না বলা, আমরা সেই লড়াই দেখলাম যে 1857 সালে শুরু হয়েছিল। সেই লড়াইকে ভাঙবার জন্য ইংরেজরা দেখলেন যে কৃষকরা তারা তো ধর্ম নির্বিশেষে, কে মসজিদে যায়, কে মন্দিরে যায়, কে গির্জায় যায়, এটা বিপক্ষ ছিল না। তাদের কাছে বিবেচ্য ছিল যে আমাদের শ্রম দ্বারা উৎপাদিত ফসল ইংরেজ তার দেশে নিয়ে গিয়ে সমৃদ্ধি করাচ্ছে। সেই আন্দোলনকে ভাঙবার জন্য ইংরেজ তাত্ত্বিকরা একটা গল্প খাড়া করলেন। গল্পটা কি না, কৃষকরা বিদ্রোহ করেছেন, সিপাহীরা বিদ্রোহ করেছেন। সে বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিলেন আমাদের ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে, সে ব্রাহ্মণ ঘরের সন্তান। কিন্তু ইংরেজরা তাকে বলার চেষ্টা করলেন ও বিদ্রোহ করেছে, ওর মনে হয়েছে ওই টোটার ভেতরে গরুর চর্বি আছে। আর কি বললেন, তাহলে মুসলমান কৃষক বিদ্রোহ করলো কেন? না, ওদের বলা হলো ওই টোটার ভেতরে শুয়োরের চর্বি আছে। আচ্ছা ভাবুন তো, যে কৃষক যারা সিপাহী হিসেবে কাজ করছিলেন, তারা তো বহুদিন কাজ করেছেন, তাদের এটা তো মনে হয়নি। হঠাৎ যখন তারা বিদ্রোহ করলেন, তখন ইংরেজ ঢুকিয়ে দিল, এবার লাগাও হিন্দু মুসলমান। মানুষের আবেগ, অন্ধ ভালোবাসা, তাকে ব্যবহার করো। তারপরেও আমাদের আরো 100 বছর লড়াই করতে হয়েছে। আমরা স্বাধীনতা পেয়েছি 1947 সালে। স্বাধীনতার আগে প্রেক্ষিতটা কি? এমনি স্বাধীনতা হয়েছে? স্বাধীনতা বলেছে সবাই হেঁটে হেঁটে আমি চলে যাই, তা তো নয়। ইংরেজদের বিরুদ্ধে গোটা পৃথিবীতে আন্দোলন হচ্ছিল। ভারতবর্ষের মানুষ আন্দোলন করেছেন সম্মিলিত ভাবে। সেই আন্দোলনের চেহারা যখন একটা বাস্তব রূপ, তখন ইংরেজরা বুঝতে পারবে যে এবার আমাদের পালিয়ে যেতে হবে। আমি বলি ঘটি বাটি চেটি চটি ছেড়ে পালিয়ে যেতে হবে। তখন তারা খেলা খেললেন। কি খেলা খেললেন? হিন্দু মহাসভা বলে একটি সংগঠন, হিন্দু মহাসভাকে বলা হলো ভারতবর্ষে তো অধিকাংশ হিন্দুরা বসবাস করে, আমরা যদি চলে যাই তাহলে তোমরা তো শাসন পাবে। আর মুসলমানদের থেকে বলা হলো, যার নেতৃত্ব দিলেন মুসলিম লীগ। দুটি দল একসঙ্গে সমসাময়িকভাবে জন্ম নিল। একটি হচ্ছে RSS, যা হিন্দু মহাসভার উত্তরাধিকার, আরেকটি হচ্ছে মুসলিম লীগ। মুসলিম লীগ বলতে শুরু করলেন, আরে ব্রিটিশরা চলে গেলে যদি হিন্দুরা অধিক ক্ষমতায় আসে তাহলে আমাদের কি হবে? তাহলে তো আমরা বসবাস করতে পারবো না। অনেক চেষ্টা হলো, অনেক লড়াই হলো, বিভিন্ন সূত্র দেওয়া হলো, কিন্তু ওই দুটি দল তারা কোনো সূত্রই মানলেন না।
আরএসএস এর নেতা সাভারকার আরএসএস ঘোষণা করলেন যে আমরা একটা দল তৈরি করছি, আমাদের দলে 3টি লক্ষ্য। প্রথম লক্ষ্য কি? কমিউনিস্ট বিরোধিতা। দ্বিতীয় লক্ষ্য কি? মুসলমান বিরোধিতা। তৃতীয় লক্ষ্য কি? হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। আচ্ছা, কমিউনিস্ট বিরোধিতা কেন? না, কমিউনিস্টরা শ্রমিকদের নিয়ে আন্দোলন করে, তারা কৃষকদের নিয়ে আন্দোলন করে। রাশিয়াতে কমিউনিস্টদের নেতৃত্বে নতুন দেশ তৈরি হয়েছে, যেই দেশ বিশালটা হারিয়ে নিয়েছে। অতএব এই কমিউনিস্টের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে মানুষের মধ্যে বিভাজন করা যাবে না। মানুষের মধ্যে বিভাজন করতে গেলে পরে আগে কমিউনিস্ট হাঁটাও, তারপরে মুসলমান হাঁটাও। এই মুসলমান হিন্দু দুটি সাম্প্রদায়িক দলের মাথারা, এটা ঐতিহাসিক ঘটনা, আমি কোনো গল্প বলছি না, আপনারা ইতিহাস করে মিলিয়ে নেবেন। তারা টানাটানি করলেন, ইংরেজ বলছেন আমি তো চলে যেতে বাধ্য হচ্ছি, আমি চলে যাবো, তোমরা ঠিক করে দাও তোমরা কি করবে। জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ বললেন না, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেটা তাকে একটা নতুন দেশ হোক। কিন্তু ভারতবর্ষের বুকে প্রায় 15 কোটি মুসলমান তখন ছিলেন, এখন কত হচ্ছে আমি জানি না। তারা বললেন না, এ আমার মাতৃভূমি, এ আমার পিতৃভূমি, আমার মরণ হলে আমাকে এখানেই দাফন করতে হবে, দাফন করে আমার দেহটা এখানেই কবরে থাকবে, এই মাটিতেই থাকবে। আমরা কোনো মতেই এই সাম্রাজ্যবাদী চক্রান্তের শিকার হব না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ভাগ হয়ে গেল। যখন ভাগ হচ্ছে তখন প্রশ্ন এলো, এটা আপনারা ভেবে দেখবেন, ভারতবর্ষ তো কখনো দেশ শাসন করেনি, ভারতবর্ষ চিরকাল শাসিত হয়েছে। যে কোন আমাদের মৌর্য বলে অশোক ছিলেন, তখন বৌদ্ধ ধর্মের বিস্তার হয়েছিল, তারপর তো আমরা শাসন করিনি। ইংরেজরা বলতে শুরু করলেন, চার্চিল বলেছিলেন যে এরা কি করে দেশ শাসন করবে, এদের তো দেশ শাসন করার যোগ্যতাই নেই। তখন আমার দেশের নেতারা বলেছিলেন, আগে তুমি বিদেশি বিদেয় হও, আমরা ঠিক করবো আমরা কি করে দেশ শাসন করব। এই দেশ শাসন করবার জন্য ভারতবর্ষের বুকে সংবিধান সভা তৈরি হলো। বলা হলো আমরা ঠিক করবো, আমরা একটা সংবিধান করবো। এবং এই সংবিধান সভায় আমি দুটো গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলে যাই, আপনারা নিজেরা বিবেচনা করে দেবেন। যখন আলোচনা হচ্ছে, 3 বছর আলোচনা হয়েছিল, সেই সংবিধান সভায় প্রধান ছিলেন ডক্টর আম্বেদকর, যিনি খসড়া তৈরি করেছিলেন। সেখানে যখন আলোচনা হচ্ছে, কেউ কেউ বলছেন আমরা হিন্দু রাষ্ট্র চাই, কেউ বলছেন আমাদের মুসলমানদের অধিকার দিতে হবে। তখন আদিবাসীদের এক নেতা, আমার আদিবাসী বন্ধু যদি কেউ দেখে থাকেন আপনারা গর্ব করতে পারেন, আদিবাসীদের এক নেতা জয়পাল সিং, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ওহে তোমরা যারা হিন্দু মুসলমান নিয়ে ঝগড়া করছো, জেনে দেখো তোমরা বিদেশি, তোমরা বিদেশ থেকে আমাদের দেশে এসেছো, আমরা আদিবাসীরাই ভারতীয়, তোমরা কেউ ভারতীয় নও। যদি তোমরা এরকম হিন্দু মুসলমান ঝগড়া করো, তাহলে আমি তোমাদের বলবো তোমরা দেশ থেকে বিদেয় হও। আমরা আদিবাসীরা ধর্মের নাম করে কখনো ঝগড়া করি না। আমাদের দেবতা হচ্ছে প্রকৃতি, আমরা পুজো করি গাছ, আমরা পুজো করি পাহাড়, আমরা পুজো করি নদী, আমরা পুজো করি সূর্য, যা আমাদের প্রতিদিন বাঁচিয়ে রাখে। এই আদিবাসীদের নেতা বললেন, ও হে হিন্দু মুসলমান, তোমরা সব বিদেশী, তোমরা বিদেশ থেকে আমাদের দেশে এসেছো, তোমরা অনুপ্রবেশকারী, তোমরা সরে যাও। এই বিতর্কের মাঝে তখন শেষ হলো, তাহলে এটা তো হিন্দুদের দেশ নয়, এটা তো মুসলমানদের দেশ নয়, এটা তো খ্রিস্টানদের দেশ নয়, এটা তো বৌদ্ধদের দেশ নয়, এটা তো জৈনদের দেশ নয়, তবে এটা কার দেশ? বলা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, যে যেখানে আছে, ওই গ্রামের ক্ষুদ্র কৃষক যে তার 1 কাঠা জমির উপর ফসল বপন করছে সে, এবং আমাদের বিড়লা যিনি মহাত্মা গান্ধীকে টাকা দিয়ে সাহায্য করছেন সেই বিড়লাও, সবাই মিলে আমরা ঠিক করলাম এটা হবে জনগণের রাষ্ট্র, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ওই তখন তো ওরা রাজি করাতে পারেননি যে বলুন উই দ্য হিন্দুস অফ ইন্ডিয়া, তখন তো বলতে পারেন যে বলুন উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া, কিন্তু বলা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা কি চাই? আমাদের লক্ষ্যটা কি? চলে যায় না।
1947 সালে 15ই আগস্ট আমি তো আমার তেরাঙ্গা পতাকা ফটফট করে তুলে দিলাম। দেশটা শাসন হবে কি করে? বলা হলো আমাদের 3টে লক্ষ্য। আপনারা ভারতবর্ষের সংবিধানের প্রথম খাতাটা খুলে পড়বেন, আর কিছু করতে হবে না। 3টে লক্ষ্য কি আমাদের? প্রথম লক্ষ্য ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় আর রাজনৈতিক ন্যায়। আম্বেদকর বললেন রাজনৈতিক ন্যায় তো হয়ে গেল, আমরা ঠিক করলাম 5 বছর পর পর আমরাই ভোট দিয়ে সরকার তৈরি করবো। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। আমাদের এই রাজার রাজত্বে নইলে ভোটের রাজার শোনে নির্বাচী সত্ত্বে আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সমান আপনি ফিরে পান। ওদের খাটো করে রাখেনি তো কোনো অসত্যে, নইলে ওদের রাজার সঙ্গে নির্বাচী সত্ত্বে। এই যে রবি ঠাকুরের বাণী, এটাই হচ্ছে মূল গণতন্ত্রের বাণী। আমরা সবাই রাজা, আমরা তোমাকে ঠিক করছি, আমরা তোমাকে প্রতিনিধি নির্বাচন করছি। তোমার লক্ষ্য কি হবে? তোমার লক্ষ্য হবে প্রজাকে সম্মান জানানো, তোমার লক্ষ্য হবে প্রজার মান মর্যাদা রক্ষা করা। তুমি যদি আমাকে সম্মান না দাও তাহলে তুমি তো আমার রাজা নও। তাই 5 বছর পর পর যখন ভোটের প্রশ্ন আসে তখন লক্ষ্য করা হয় তোমাকে আমি ভোট দিচ্ছি কেন? তুমি আমাকে অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়ের দিকে নিয়ে যাবে। আচ্ছা, অর্থনৈতিক ন্যায়টা তো সবাই বোঝে। বলা হলো যে একজন থাকবে 1000 কোটি টাকার মালিক, আর একজন রাস্তায় বেরো বিক্রি দিয়ে 10 টাকা দিবি। কলকাতা শহরের বুকে শীতকালে দেখবেন বহু ছোটখাটো পরিবার সন্তান করে নিয়ে বহু বৃদ্ধা খেতে পাচ্ছেন না, আপনার সামনে এগুলো 5 টাকা দিবি খাবো। আপনার কি মনে হয় না যে এরপরে কি আমি খেতে পারবো বাড়ি থেকে? একজন বৃদ্ধা সে শুধুমাত্র অন্যের জন্য লোকের কাছে হাত পাচ্ছেন, অনুদান রাখছি, আর আমি একটা বাড়িতে 5000 টাকা 50 করে বাড়ি করে বসে থাকবো। আমার রাজ্যের প্রধানমন্ত্রী তিনি মোদী, তিনি বলছেন আদানি তাকে সমস্ত সম্পদ বিক্রি করে দেবে। আমরা সবাই রাজা তো হলাম না। তাহলে সামাজিক ন্যায়টা কি? ভারতবর্ষের বুকে ব্রাহ্মণ্যবাদ শিখিয়েছে মানুষের মধ্যে স্তর। আমি আবার জিজ্ঞাসা করতে চাই, কোন ব্রাহ্মণ সন্তান তিনি বলবেন যে আমার জন্মটা ব্রহ্মা দেবের কৃপায় হয়েছে? কেউ বলতে পারবেন বুক বাজিয়ে? এই কথা বললে তিনি তার পিতা মাতাকে অস্বীকার করবেন, পিতা মাতাকে ঘৃণা করবেন। সেটা অবশ্য মোদীজি করে। মোদীজি বলেছে আমি মায়ের গর্ভে জন্মাইনি, আমি আকাশ থেকে বলেছি। কেন? যে আমি তো সেই মনুবাদ অনুযায়ী, ব্রাহ্মণ্যবাদ অনুযায়ী ব্রহ্মার মাথা পেতে বেরিয়েছি, তাই আমি যা বলবো সেটাকেই মেনে নিতে হবে। আপনারা কি মেনে নেবেন? বিলকিস বানো, ধরুন এখানে আমার মা বোনেরা বসে আছেন, কেউ কিছু মনে করবেন না। কেউ বলতে পারবেন কাউকে দেখে যে ইনি হিন্দু কিংবা মুসলমান? লালন ঠাকুর কবে বলেছিলেন যে বইতে দেখলে বামন চেনা যায়, বামটি চিনবে কেমনে? চুম্বক করলে মুসলমান হয়, মুসলমান রমণী চিনব কেমনে? কে বলতে পারে? আমি যদি দুটো মহিলাকে দাঁড় করিয়ে দিই, কে বলতে পারে যে হিন্দু মুসলমান? আপনি নয় আমার দাঁড়িয়ে থেকে বলতে পারেন তুই বেটা মুসলমান হতে পারে, তুই বেটা হিন্দু হতে পারে। ওরা বলে ঠিক ঠিকানা নেই, আমাকে বলে কখন ঠিক ঠিকানা নেই, কখন কাশ্মীর সেই যাস, কখন মুখ সেই যাস। দাঁড়িয়ে দেখেছিস বন্ধের ছেলে ব্রাহ্মণটাই তো দাঁড়িয়ে যাচ্ছে। কিছু জায়গায় একজন বলছেন উনি তো গরু খেয়েছে, ব্রাহ্মণটাই গরু খেয়েছে। বেদ পড়ুন, উপনিষদ পড়ুন, রাম ঠাকুর গরু খেতে, সেটা তখন খাদ্য ছিল। কিন্তু কবে থেকে গরু খাওয়া নিষেধ করলে? যে গরুটা সস্তার প্রোটিন গরিব মানুষ বেশি খায়, ব্রাহ্মণরা মনে করলেন আরে আমিও গরু খাচ্ছি, ও গরু খাচ্ছে, তাহলে তো আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। সেদিন থেকে তারা বলতে শুরু করলেন ব্রাহ্মণেরা গরু খাবে না। অর্থাৎ আমি ব্রাহ্মণ, অন্যদের থেকে আলাদা। তাহলে আমার সংবিধানের যে সামাজিক ন্যায় সেটা কোথায় যাবে? তাই বিলকিস বানুকে যারা ধর্ষণ করলেন তাদের সাজা হল, আদালত সাজা দিলেন, সুপ্রিম কোর্ট সাজা দিল। বিজেপি সরকার বললে না না ওটা চলবে না, আমরা তাদের মুক্ত করে দেব। কেন মুক্ত করবো? এইরকম মঞ্চ করে 1000 লোক জড়ো করে বললেন এরা উচ্চ বর্ণের মানুষ, তারা ধর্ষণ করতে পারে না। কেন? মনুজি বলছেন মনুস্মৃতিতে উচ্চ বর্ণের ব্রাহ্মণ
যদি নিম্ন বর্ণের চলি উপভোগ করে, তবে সেই নিম্ন বর্ণের চলি সে পরজন্ম উচ্চ বর্ণে যাবে। আহা কি বিধান! অনেক ভারতবর্ষের অধিকাংশ নারী তারা উচ্চ বর্ণের মানুষের ভক্ত কন্যা হয়ে গেলেন। আমরা কে নাম থেকে বললাম, হ্যাঁ প্রভু তুমি আমাকে মুক্ত করে দিয়েছো, এই ধারণা সৃষ্টি করা হয়। তাই যখন দেশের শিক্ষিত সমাজ ছেলে মেয়েরা বলেন মনুবাদে আজাদি, সবচেয়ে বেশি চিৎকার করে বিজেপির লোকেরা কেন মনুবাদে আজাদি। আজাদি চাই এই জন্যই যে আমরা সামাজিক ন্যায় চাই, আমরা মহিলাকে মহিলা হিসেবে তার সমান মূল্য দিতে চাই, আমরা গার্গী চাই, আমরা সুনিতা উইলসন চাই, আমরা অসীমা চট্টোপাধ্যায় চাই যে কাঁধে কাঁধ মিলিয়ে বিজ্ঞান লিখে গেছে, আমরা মাদাম কুড়ি চাই, তার স্বামী নোবেল পেয়েছেন, মাদাম কুড়ি বলেন আমিও নোবেল নিয়ে আসবো। মারামারি করে তো নোবেল পাওয়া যায় না, তিনি তার মেধা দিয়ে নোবেল পেয়েছিলেন। এই সামাজিক ন্যায় আমাদের প্রতিষ্ঠা করতে হবে, সেটার পথে আমরা এগোচ্ছিলাম। ভারতবর্ষে যখন প্রথম স্বাধীন সরকার হলো, বলে থাকতে পারে আপনাদের আমরা সমস্ত সম্পদ জাতীয়করণ করেছিলাম। ব্যাংক জাতীয়করণ কেন? আমার টাকা আমি ব্যাংকে রাখছি, সেই টাকায় দেশের উপকারে না। আমি যদি প্রাইভেট ব্যাংক রাখি, কালকে প্রাইভেট ব্যাংক পালিয়ে যাবে। দেখছেন না ভারতবর্ষ থেকে কত লোক কত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, বিদেশে গিয়ে বসবাস করছেন আনন্দে, আপনার আমার টাকা চলে গেছে। এদেশের সরকারের কোনো হেলদোল নেই। ধীরে ধীরে দুর্ভাগ্য আমাদের বিভিন্ন কারণে আমরা ভোট দিয়ে নির্বাচিত করলাম একটি দলকে, যে দল প্রথম থেকেই শুরু করলো মানুষের মধ্যে বিভাজনের তত্ত্ব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের বড় বড় হিন্দুবাদী নেতারা আবার বলতে শুরু করলেন আমরা হিন্দু রাষ্ট্র চাই, হিন্দুরা বিপদে আছে। আচ্ছা আপনি বাড়ি গিয়ে ভাববেন তো, যারা হিন্দু বলে দাবি করেন আপনার বিপদটা কোথায়? আপনার বিপদ আপনার ছেলে চাকরি পাচ্ছে না, আপনার বিপদটা কোথায়? আপনার বিপদ যে আপনি রিটায়ারমেন্ট করার পর পেনশন পাচ্ছেন না, আপনার বিপদ আপনি বাজারে গেলে আপনাকে যে মূল্যে জিনিস কিনতে হচ্ছে সেই মূল্যে কৃষককেও কিনতে হচ্ছে যে ফসল উৎপাদন করেছে। আজই আপনার এই বিপদ। আপনাদের বিপদ এটা নয় যে মুসলমান আছে বা খ্রিস্টান আছে। ওরা কি বলছেন? ওরা বলছেন যে আমরা বাবরি মসজিদ ভেঙে দিয়েছি, আজকে সেই কলঙ্কিত দিন। আচ্ছা বাবরি মসজিদটা কে তৈরি করেছিল বলুন তো? আমি তোদের চ্যালেঞ্জ ছুড়েছি, বাবরি মসজিদ তৈরি হয়েছিল ভারতবর্ষের শ্রমিকদের শ্রম দ্বারা। বাবর টাকা দিয়েছেন, সেজন্য বাবর তৈরি করেননি, ভারতবর্ষের শ্রমিকেরা তৈরি করেছে। এই যে বড় বড় স্থাপত্য, হতে পারে মন্দির, হতে পারে মসজিদ, হতে পারে গির্জা, কারা তৈরি করছে? এই যে রাম মন্দির তৈরি করলেন এত কোটি টাকা খরচা করে, মোদী তৈরি করেছে? তৈরি করেছে ভারতের শ্রমিকেরা। আমি বলি ভারতের শ্রমিকদের যদি তুমি মর্যাদা দিতে, যদি সত্যি সত্যি তোমার মনে হয়ে থাকে ওখানে মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, তাহলে তুমি ওখানে লিখে দিতে ভালো করে যে দেখুন এটাকে ভারতবর্ষের শ্রমিকেরা তৈরি করেছে, তারা তৈরি করতে বাধ্য হয়েছিল মন্দির ভেঙে মসজিদ, তার কারণ বাবর নামে একজন সুলতান তাদের বাধ্য করেছিল। তাই তো আমাদের শ্রমিকদের মর্যাদা থাকতো। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ ভারতবর্ষে এসে জিজ্ঞাসা করেন এটা কারা তৈরি করেছিল? দেশের শ্রমিকেরা। এই শ্রমিকদের ওরা মর্যাদা দেয় না। শ্রমিকদের মর্যাদা দেয় না কারণ তারা সামাজিক ন্যায় বিশ্বাস করে না। আপনাদের ন্যায় অধিকার মঞ্চ তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে 75 বছর পর? তুমি তো আমার গার্ডিয়ান, তুমি তো অভিভাবক, এটা তোমার দায়িত্ব। একটি পরিবারে যিনি বড় হন তার দায়িত্ব পরিবারের সবচেয়ে যে মানুষটা দুর্বল, যে মানুষটা অসহায় তাকে সাহায্য করা। তুমি তা করছো না, তুমি বড় অসহায় মানুষকে আরো দুর্বল করার পরিকল্পনা করছো। এটাকেই আমরা বলছি যে ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওরা ভেবেছে যে যদি এবার 400 পেয়ে যায়, আর আমি তো ঈশ্বরের সন্তান বলে ফেলেছি, অত আমি বলতে দেখো বিদায় করো, আমি আসবো। এই তো আমি এসে গেছি তোমাদের কাছে, তোমাদের মুক্ত করবার জন্য। তোমাদের কিভাবে মুক্ত করবো? হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়ো, যেখানে শ্রমিক কৃষক আছে মেটাও, ধর্মহজ করতে দেওয়া না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী
তিনি চিৎকার করে বলেন ধর্মঘট করতে দেবো না। ধর্মঘট করলে মালিকের কষ্ট হয়, মালিকের কষ্ট হলে মুখ্যমন্ত্রীর কষ্ট হয়। কিন্তু আমার দেশের শ্রমিকরা যখন বলে আমাকে ন্যূনতম বেতন দাও, মিনিমাম ওয়েজ, যাতে আমি আমার ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে পারি, আমি সোনা চাই না, দানা চাই না, বেঁচে থাকবার ব্যবস্থা করো, তখন আমাদের মুখ্যমন্ত্রীর বাণী খসে না। মুখ্যমন্ত্রী কি বলেন, ঠিক আছে আমি জনগণের টাকা নষ্ট করবো, তোমাদের পুজো করবার জন্য টাকা দেবো, ইমাম তোমাদের এই ভাতা দেবো, পুরোহিতদের ভাতা দেবো। কেন? কেন নামাজ শেষে ইমাম যে বাণী দেয়, ধর্মপ্রাণ মানুষ সেটাকে শোনেন, বিচার করেন না। আর যারা বিচার করেন তাদের বলা হয় কাঁপেন। পুরোহিতদের ভাতা দেবো কেন? পুরোহিত যখন আপনার কাছে ওই পুজো করতে আসবে, শ্রাদ্ধের মন্ত্র বলুন, বিয়ের মন্ত্র বলুন চাই, তখন তিনি আপনার কানে ফুসফুস করে বলবেন, দেখুন এই প্রথাকে টিকিয়ে রাখুন, এই প্রথাকে টিকিয়ে রাখলে খুব বিপদ হবে। ব্যক্তিগত কথা বলে ফেলি, আমার পিতৃদেব যখন মারা গেলেন, যতদিন বেঁচে ছিলেন আপ্রাণ চেষ্টা করেছি। মারা যাওয়ার পর আমার বলে কি তুমি কালকেই খালি যাচ্ছ? আর আমার বাবা এটাই শিখিয়েছেন, কর্ম ছাড়া অন্য যে খায় অন্য তারে বলবে কি, অক্ষমের ঘৃণ্য তারে গণ্য করা চলবে কি। আমি সেই পিতার সন্তান, আমি বসে থাকতে পারি না। আমি যখন বাবাকে সম্মান করি তখন কাজে যেতে হবে। কোন ব্রাহ্মণ পুরোহিত থেকে নবম পর্যন্ত খরচা করবো না। অনেকে বলেন চিঠি এটা কি করছো, আর আপনারা চিঠি করে করে দেখুন না তারা মানুষ শেখে, এবং সেই শেখার মধ্যে দিয়ে মানুষ অভিজ্ঞতা অর্জন করে। কি প্রয়োজন আমার এই পুরোহিতদের থেকে তাদের দক্ষিণা দেওয়ার? আমি একটি অত্যন্ত পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান। আমি দেখেছি মাঝে মাঝে গুরুদেবরা আসতেন, আমার মা, মামা, বাবা রাষ্ট্রাঙ্গে প্রমাণ করে আমরা খেতে পারছি না, তাদের জন্য দান দেওয়ার চেষ্টা করতেন। আমি একবার সেই গুরুদেবকে টুনটুন করে দাঁড়িয়ে নিয়েছিলাম। আমার মা খুব ক্ষুব্ধ হয়েছিলেন, দুঃখ করেছিলেন, আমার অনেক অভিশাপ দিয়েছিলেন। পরে মা ভুলেছিলেন না, আমার ছেলেই ঠিক করেছে। তুমি একে দেবে কেন? যে বছরে বছরে আসবেন উন্নতি তোমাদের মাথা হাত বুলিয়ে কি করছে? আমার কথা নয়, ডক্টর নেকদার শাহর কথা। ডক্টর নেকদার শাহ বলেছেন, আমি অনেকবার বেদ পড়েছি, অনেকবার উপনিষদ করেছি, আমি সেখানে কোথাও মানুষের মঙ্গলের জন্য কিছু খুঁজে পাইনি। আর পুরোহিত, ইমাম, চার্চের ফাদার কি কাজ করছে? লোককে ভুল বোঝানো ছাড়া তাদের আমরা কেন আমাদের এই কষ্টার্জিত পয়সা দেব? এই চিন্তা যখন আমরা করি তখন মোদী বাবুরা, মমতা দেবীরা ভীষণ দুঃখ পান। তাই দেখবেন আদানি নামে এক ভদ্রলোক, তিনি আমার দেশের সম্পদ লুট করেছেন, তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে এখানকার নির্বাচিত সাংসদ বিপদে পড়ে গেছেন। কেন? তিনি ওই আদানির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। এখন তার দিদি বলছেন আদানির বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না, আদানির সঙ্গে যত ওই সিকিমের বিরুদ্ধে আওয়াজ তুলো। এই পরিস্থিতির বুকে দাঁড়িয়ে বলবো, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের কাছে নিবেদন করবো, আমাদের সংবিধান হচ্ছে আমাদের একমাত্র ধর্মগ্রন্থ। সংবিধানকে উপজীব্য করে আমাদের এগিয়ে যেতে হবে। আমার বাপ ঠাকুরটা লড়াই করে যে সংবিধান পেয়েছে তাকে টিকিয়ে রাখতে হবে। আচ্ছা বলুন তো, বাপ ঠাকুরটা রেখে দেওয়া 5 কাঠা জমির জন্য ভাই বোন লাঠালাঠি করে। আমি তাদের বলি, আরে সংবিধানটা বাঁচাবার জন্য তো লাঠালাঠি করো, হাতে একটু লাঠি ঠাটা ধরো, যাতে আমার সংবিধানটা রক্ষা হয়। যারা ভাঙতে আসছে তাদের ঝেঁটিয়ে বিদায় করো, দেশকে মুক্ত করো, এবং তুমি রাজা হও। আমরা সবাই রাজা সেদিন হবো। নমস্কার।